আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, আমাদের কাজু গাছ। এই কবিতাটি লিখেছেন তরু দত্ত। তরু দত্ত কে ছিলেন সেটি আমরা আগে জেনে নেব। তরু দত্ত ছিলেন একজন বাঙালি কবি। তিনি ছিলেন মহিলা লেখক। তিনি 19 শতকের একজন প্রতিভাবান বাঙালি কবি। তিনি অন্যান্য সাহিত্যের লেখা অনুবাদও করেছেন, সেই জন্য তাকে অনুবাদকও বলা যায়। তিনি একজন লেখিকা। তিনি বাংলা ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার জন্ম হয়েছিল 4ই মার্চ 1856 সালে। কলকাতার একটি খ্রিস্টান পরিবারে তার জন্ম হয়েছিল। তার জীবনকাল বেশি দিনের ছিল না। 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি 30শে আগস্ট 1877 সালে দেহত্যাগ করেন। তার কর্মজীবন সম্পর্কে আমরা কিছু জানব। তিনি বাংলা, ইংরেজি, ফরাসি এই 3টি সাহিত্যে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি ফ্রান্সে পড়াশুনো করার সূত্রে যান। ফ্রান্সে তিনি ফরাসি সাহিত্যে দক্ষতা অর্জন করেন। এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, এইটি ছিল তার ইংরেজি কবিতার সংকলন। তিনি ইংরেজিতে যা যা কবিতা লিখেছিলেন তার সংকলনটি তিনি নাম দিয়েছিলেন এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। ফরাসি সাহিত্যের কিছু কবিতাও তিনি ইংরেজিতে বাংলায় অনুবাদ করেছিলেন। সেইটি নাম দিয়েছিলেন তিনি এ শিপ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। তিনি তার লেখাগুলোকে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন, তার লেখাতে তিনি কি কি অন্তর্ভুক্ত করেছিলেন সেগুলিও আমরা দেখব। তার লেখাতে ভারতীয় পুরাণ, ভারতের সংস্কৃতি, প্রকৃতি এই সবই ফুটে উঠেছে। কিন্তু তিনি যেহেতু পড়াশোনার সূত্রে তিনি বিদেশে গেছিলেন, তার লেখাতে আমরা পাশ্চাত্য শিক্ষার প্রভাবও দেখতে পাই। পাশ্চাত্য শিক্ষা, সেখানে সংস্কৃতির প্রভাবও আমরা দেখতে পাই। পাশ্চাত্য শিক্ষার প্রভাব থাকলেও তিনি সেই পাশ্চাত্য শিক্ষাকে কিভাবে ভারতের সংস্কৃতির সাথে, ভারতের ঐতিহ্যের সাথে মিলিয়ে মিশিয়ে একটি নতুন রকমের লেখার সাহিত্য গড়ে তুলেছিলেন, নতুন রকমের একটি লেখার ভঙ্গি গড়ে তুলেছিলেন, সেটাও আমরা তার লেখা থেকে জানতে পারবো। তার এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এই কবিতাটি আমাদের কাছে, আমাদের টেক্সটের অন্তর্ভুক্ত। এই কবিতাটি দিয়েই আমরা সেটি এক্সপ্লোর করার চেষ্টা করব, কিভাবে তার লেখাটি ভারতের সাহিত্য এবং পাশ্চাত্যের সাহিত্য একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার লেখাতে বাংলা ইংরেজি সাহিত্য এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। তার এই অল্প বয়সের জীবনে, মাত্র 21 বছর বয়সে তিনি বাংলা ইংরেজি সাহিত্যের চরম শিখরে পৌঁছে গেছিলেন। তিনি ছিলেন বাংলা তথা আধুনিক ভারতের প্রথম মহিলা কবিদের মধ্যে একজন। তিনি খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করেন আমাদের বাংলা সাহিত্যেও এবং ইংরেজি সাহিত্যেও। এরপরে আমরা কবিতাটিতে আসি। কবিতাটির টেক্সটটা পড়ে আমরা তার লেখা সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, আমাদের কাজু গাছ। তরু দত্তের লেখা। লাইক আ হিউজ পাইথন, আমরা প্রত্যেকটি লাইন আগে পড়ে নিই, হোয়াইল মেন রিপোজ অবধি। তারপরে আমরা প্রত্যেকটি লাইনের মানে বলবো, প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি ওয়ার্ডের মানে বলবো এবং কবিতাটিকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আজকে শুধুমাত্র হোয়াইল মেন রিপোজ অবধি পড়বো, পরের পার্টগুলোতে পরের প্যারাগুলো পড়বো। Like a huge python winding round and round, the rugged trunk indented deep with scars, up to its very summit near the stars a creeper climbs, in whose embraces bound no other tree could live, but gallantly the giant wears the scarf, and flowers are hung in crimson clusters all the boughs among, where all day gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close.
sung darkling from a tree while men repose। আজকে এত দূর পড়বো, চলো এতদূর যতগুলো লাইন আছে প্রত্যেকটি লাইনের মানে আমরা দেখি। লাইক মতো, আ হিউজ পাইথন, পাইথন হলো একটি সাপ, পাইথন সাপ হচ্ছে একটি পাইথন কিন্তু বিষধর সাপ নয়। পাইথন কিভাবে একটা বড় আকৃতির সাপ কিভাবে তার শিকার ধরে, সে একটি তার যে শিকারকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে আর সেটিকে পিষে মেরে ফেলে, এইভাবে সে শিকার করে। এই ক্যাজুয়ারিনা ট্রির সাথে এই পাইথন গাছের কি পাইথন সাপের কি সম্পর্ক সেটিও আমরা দেখব। লাইক আ হিউজ পাইথন, একটি হিউজ মানে বিশাল আকার একটি পাইথন সাপের মতন, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেন জড়িয়ে জড়িয়ে একদম গোল করে করে উঠছে। দ্য রাগ ট্রাঙ্ক, রাগড মানে হচ্ছে রাগড মানে অমসৃণ, ট্রাঙ্ক মানে কাণ্ড, অমসৃণ কাণ্ড এরকম। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড মানে খাঁজ কাটা, ডেন্টেড মানে যেন দাঁত বসানো, আর দাঁত বসালে খাঁজ হয়ে যায়। ইনডেন্টেড মানে খাঁজ কাটা, ডিপ গভীরভাবে, উইথ স্কার মানে দাগ, যেন গাছের কাণ্ডটিতে অনেকগুলি খাঁজ ছিল এবং খাঁজ কাটাগুলিকে যেন দাগের মতন দেখতে লাগছিল। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, সামিট মানে শিখর, স্টার মানে আকাশের তারা। আপ টু ইটস ভেরি সামিট, যেন একদম শিখরটি ছুঁয়ে গেছে কাকে, স্টারকে, যেন আকাশকে ছুঁয়ে ফেলেছে। আর ক্রিপার ক্লাইমস, ক্রিপার মানে লতা, ক্লাইম মানে চড়া, ক্লাইম মানে কোনো উঁচুতে শিখরে চড়া, একটি লতা গাছ যেন চড়ে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যার আলিঙ্গনে কোনো গাছই বাঁচতে পারতো না, বাট গ্যালান্টলি মানে সাহসিকতার সঙ্গে, বীরত্বের সঙ্গে, দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, জায়েন্ট এখানে বলা হচ্ছে সেই কাজু গাছটি এত বড় একটি বৃক্ষে পরিণত হয়েছে যে তাকে দানবের সাথে তুলনা করা হচ্ছে। ওয়্যার্স মানে পরিধান করা, ওয়্যার্স দ্য স্কার্ফ, চাদর, একটি শাল যেমন মোটা হয় অতটা মোটাও নয়, শালের থেকে একটু পাতলা রকমের চাদরগুলোকে স্কার্ফ বলা হয়। দ্য জায়েন্ট দৈত্য যেন এরকম চাদরের মতন সেটিকে জড়িয়ে ধরে নিল। কিকে জড়িয়ে ধরে নিল? ক্রিপার, লতা গাছটিকে যেন চাদরের মতন পরিধান করে নিয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, যেন ফুলগুলি যেন ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বোজ অ্যামাং, গাছের প্রতিটি শাখায় যেন লাল রঙের ফুলগুলির রংটা ক্রিমসন মানে রক্তাক্ত, যেন ফুলগুলো লাল ফুলগুলো একটি রক্তের শাখার মতন গাছের প্রত্যেকটা শাখা থেকে ঝুলছে। ওয়্যার অন অল ডে গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, ওয়্যার অন যেখানে, অল ডে সব দিন, আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি যেন কারা জড়ো হয়, বার্ড অ্যান্ড বি পাখি এবং মৌমাছিরা সেখানে জড়ো হয় প্রত্যেক দিনের প্রত্যেকটা সময়। অ্যান্ড অফট নাইট, এবং রাতের বেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা যেন ভরে ওঠে। উইথ ওয়ান সুইট সং, একটি মধুর মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার যেন মনে হয় যেন তার কোনো অন্ত নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, ডার্কলিং মানে একটি পাখি, থ্রাশ পাখি, যেন একটি থ্রাশ পাখি সেটিতে গান করছে। ওয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা সমস্ত মানব জাতি বিশ্রাম নিচ্ছে তখন যেন সেই পাখিটি গান করছে এবং তাদের বিশ্রামে সাহায্য করছে। তাহলে এইটুকু অংশের মানেটা আমরা একবার প্রথম থেকে দেখি। লাইক আ হিউজ পাইথন, একটি বিশাল আকার পাইথন সাপের মতন। পাইথন সাপ বিষাক্ত হয় না, পাইথন সাপ পেঁচিয়ে পেঁচিয়ে তার শিকারকে মেরে ফেলে। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেন জড়িয়ে জড়িয়ে উঠে চলেছে। দ্য রাগ ট্রাঙ্ক, কোথায়? দ্য রাগ অমসৃণ কাণ্ডকে জড়িয়ে জড়িয়ে উঠে চলেছে।
ইনডেন্টেড ডিপ উইথ স্কার, রাগ ট্রাঙ্কটা অমসৃণ, কাণ্ডটা কেমন ইনডেন্টেড, খাঁজ কাটা, ডিপ গভীর, উইথ স্কার্স দাগে দাগে পরিপূর্ণ, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, কাণ্ডটা যেন একদম কাণ্ডটা শিখর যেন আকাশ ছুঁয়েছে। ক্রিপার ক্লাইমস, একটি লতা গাছ চড়ে চড়ে উঠেছে। ইন হুজ এমব্রেসেস, যার সেই আলিঙ্গনে নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছই যেন বাঁচতে পারবে না। বাট গ্যালান্টলি, কিন্তু সাহসিকতার সাথে, দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, দৈত্যর মতন গাছটি যেন চাদরের মতন সেই বিশালাকার লতাটিকে যেন পরিধান করে নিয়েছে চাদরের মতন। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, যেন ফুলগুলি যেন ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বোজ অ্যামাং, গাছের প্রতিটি শাখা যেন রক্তাক্ত মনে হচ্ছে। রক্তাক্ত লাল রঙের ফুলগুলি প্রত্যেকটা শাখাকে এমনভাবে জড়িয়ে আছে, যেমনভাবে ফুটে উঠেছে সেই লতা পাতার গাছটি থেকে, যেন মনে হচ্ছে প্রত্যেকটা শাখা যেন রক্তাক্ত হয়ে আছে। where on all day are gathered bird and bee, প্রত্যেক দিন যেন দিনের প্রত্যেকটা সময় যেন পাখিরা এবং মৌমাছিরা ভিড় করে থাকে সেই গাছেতে। অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং রাতের সময় দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটি যেন উপচে পড়ে। উইথ ওয়ান সুইট সং, একটি সুমধুর গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটির কোনো মনে হয় যেটার কোনো অন্ত নেই, যে গানটি হয়েই চলেছে। কে গানটি করছে? সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, একটি থ্রাশ পাখি সেই গানটি করছে সেই গাছে বসে। ওয়াইল্ড মেন রিপোজ, সমগ্র মানুষ যখন বিশ্রাম নিচ্ছে সারাদিনের কাজকর্মের পরে, তখন সেই থ্রাশ পাখিটি নিজের গান শোনাচ্ছে, এবং গানটি মনে হচ্ছে যে গানটির কোনো সীমা নেই, কোনো অন্ত নেই, অসীম একটি অনন্ত গান হয়ে চলেছে সারা রাত ধরে, এবং মানুষেরা বিশ্রাম নিচ্ছে। প্রকৃতির যে এই সুন্দর ছবি এই প্যারাটিতে তুলে ধরেছে। পাখিরা রাত্রে গান করে এবং পাখির গান শুনতে শুনতে মানুষ বিশ্রাম করে। দিনের বেলায় সেই গাছেতেই মৌমাছি পাখিরা সেখানে জড়ো হয় এবং মধু সংগ্রহ করে লাল ফুলগুলি থেকে। লাল ফুলগুলি একদম গাছটিকে যেন লাল রঙের একটি রং করে দিয়েছে, লাল রঙে রাঙিয়ে দিয়েছে। সেটিকে রক্তাক্ত একটি গাছের কাণ্ড মনে হচ্ছে, এবং গাছটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এবং আকাশ ছুঁয়ে ফেলেছে তার শিখর। এই ক্ষত বিক্ষত ইনডেন্টেড ডিপ উইস্কার, মানে সেই গাছটি যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাও সে হার মানেনি। সাহসিকতার সঙ্গে সে সেই লতা পাতাটিকে নিজের গায়ে একটি চাদরের ওড়নার মতন জড়িয়ে নিয়েছে, এবং সেই গাছটিকে লতা পাতাটিকে ফুল ফোটানোর মতন একটি ক্ষমতাও প্রদান করে যাচ্ছে দিনের পর দিন। এবং সেই লতা পাতাটি যেমন বিষাক্ত নয়, একটি পাইথন সাপের মতন জড়িয়ে সেই গাছটিকে জড়িয়ে ধরেছে, কিন্তু গাছটিকে মেরে ফেলেনি, এবং গাছটিও হার মেনে নেয়নি যে সেই লতা পাতাটি তাকে জড়িয়ে ধরেছে, যে সে মরে যাবে, তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু সে শিকার হতে দেয়নি। পাইথন সাপের মতন সে তাকে জড়িয়ে ধরলেও সে কিন্তু সেই গাছের শিকার হয়নি। সে গাছকেও সে রাঙিয়ে তুলেছে এবং নিজেকেও সে রাঙিয়ে তুলেছে। প্রকৃতির যে এই সুন্দর বর্ণনা, গাছটির সাথে তার সেই লতা পাতাটির সাথে সেই ক্যাজুয়ারিনা কাজু গাছটির যে একটা ওতপ্রোত সম্পর্ক, সে সম্পর্কটাকেও এখানে তুলে ধরা হয়েছে। আজ এই প্যারাটা এতদূর পর্যন্ত তোমরা পড়বে। আমি পরের ভিডিওতে দেব। এই প্যারাটি থেকে কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ।